পিসিওডি আর পিসিওএস এই দুটো কিন্তু এক নয়। একটা নিয়ে দুশ্চিন্তার কারণ আছে, একটা নিয়ে ততটা নেই। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে গেলে বা বলতে গেলে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। ধরুন পিসিওডি ধরা পড়েছে, সেখান থেকে পিসিওএস হতে পারে বা উল্টো। দেখুন, আর 5টা ওভারিয়ান সিস্ট আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দুটো কিন্তু এক নয়। ওভার দ্য কাউন্টার আমাদের দেশে প্রচুর ওষুধ, এমন ওষুধ বিক্রি হয় যেগুলো কিন্তু খাওয়াটা উচিত না। তার বন্ধুবৃত্তেই হোক বা সহকর্মীদের মধ্যে বারবার যে রোগের নাম উঠে এসেছে সেটা হচ্ছে পিসিওডি, পিসিওএস, অনিয়মিত পিরিয়ড। বারবার দুশ্চিন্তায় পড়েছে সহকর্মীরা বলুন বা বন্ধু বান্ধব। আজকে দিদির কাছে শুনে নেব এ নিয়ে কি খুব দুশ্চিন্তা করার ব্যাপার আছে? হ্যাঁ, পিসিওডি আর পিসিওএস, প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে এই দুটো কিন্তু এক নয়। একটা নিয়ে দুশ্চিন্তার কারণ আছে, একটা নিয়ে ততটা নেই। তো পিসিওএস যদি হয় অবশ্যই একটু হলেও চিন্তার কারণ আছে, পরামর্শ নিতে হবে। সেই মতো চললে হ্যাঁ নিশ্চয়ই সেটার মোকাবিলা করা সম্ভব। আপনি যেহেতু বললেন পিসিওডি এবং পিসিওএস একদমই এক জিনিস নয়, তাহলে সেই দুটোর মধ্যে পার্থক্য কি কি, চিনবো কিভাবে? খুব ভালো প্রশ্ন করেছো। বেসিক্যালি পিসিওডিটা একটা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, whereas পিসিওএসটা হচ্ছে একটা সিনড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে গেলে বা বলতে গেলে আমাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। সবচেয়ে কমন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে রটারডামস ক্রাইটেরিয়া, যেটা বেশিরভাগ ডাক্তারবাবুরা মেনে চলেন। তাতে 3টের মধ্যে যে কোনো 2টো জিনিস থাকতেই হয়, তবে আমরা সেটাকে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে পারি। কি সেই 3টে জিনিস? প্রথম যেটা, হ্যাঁ একদম যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, সেটা হচ্ছে অনিয়মিত পিরিয়ড, ইরেগুলার পিরিয়ড। কারণ হচ্ছে ওভুলেশন বা ডিম্ব নিঃসরণ ঠিক সময় না হওয়া। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য। এটা খটোমটো শুনতে লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি যার ব্রণ বেশি হচ্ছে বা হয়তো অবাঞ্ছিত রোম, মানে ছেলেদের মতো দাড়ি গোফের মতন একটা হচ্ছে আভাস, বা তার চুলগুলো খুব পাতলা হয়ে যাচ্ছে। আর তৃতীয় হচ্ছে আল্ট্রাসাউন্ডে যদি দেখা যায় 12টার বেশি ফলিকল আছে, বা আরো উন্নত ধরনের আল্ট্রাসাউন্ড যদি ইউজ করা হয় তাহলে অনেক ক্ষেত্রে 20টা অবধি ফলিকল আমরা কাট অফ হিসেবে ধরি। তাহলে এই 3টের মধ্যে যে কোনো 2টো যদি থাকে তবে তাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি। আর পিসিওডিটা হচ্ছে শুধুমাত্র রেডিওলজিক্যাল পার্টটুকু, অর্থাৎ যদি রেডিওলজিস্ট বা গাইনোকোলজিস্ট আল্ট্রাসাউন্ডে দেখেন যে এরকম অনেকগুলো ফলিকল আছে, তাহলে তিনি এটাকে পিসিওডি বলতে পারেন। কিন্তু এই যে পিসিওডিটা শুধুমাত্র যদি রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়াটাই ফুলফিল করে তাহলে কিন্তু সেটা একেবারেই ক্ষতিকারক নয়। মানে তার যদি ওভুলেশন ঠিক সময় হয় এবং অ্যান্ড্রোজেনের আধিক্য না থাকে, তাহলে সে আর 5টা সাধারণ মানুষের মতোই নর্মাল। তাকে নিয়ে তার বা আমাদের কোনো মাথা ব্যথা করার প্রয়োজন নেই। ধরুন পিসিওডি ধরা পড়েছে, সেখান থেকে পিসিওএস হতে পারে বা উল্টো। হ্যাঁ, পিসিওডি মানে ধরা পড়েছে মানে পিসিওডিটা আমি আবারও বললাম রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া। রেডিওলজিস্ট কিন্তু ডিসাইড করে দেন না কে পিসিওডি কে পিসিওএস। সেটা করতে গেলে কিন্তু একজন গাইনোকোলজিস্টের কাছে আসা প্রয়োজন। তিনি বলবেন অ্যাকচুয়ালি ওনার কি আছে, পিসিওডি না পিসিওএস। কি কি উপসর্গ দেখলে আমরা অতি সত্বর ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করব? তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে অনিয়মিত পিরিয়ড। দ্বিতীয় হচ্ছে এই যে অ্যান্ড্রোজেনের আধিক্য, অর্থাৎ মুখে প্রচন্ড ব্রণ হচ্ছে, প্রচন্ড মুখে দাড়ি গোফের মতন লাগছে, বা চুল পড়ে যাচ্ছে। চুল থিন অবশ্য সেটা আরো অন্য অনেক কারণে হয়, শুধু যে এটাই তার কারণ সেটা নয়। আর যদি অন্য কোনো ইনসিডেন্টাল কারণে আল্ট্রাসাউন্ড করা হলো, দেখা গেল ওইরকম ফিচার্স, তখনও তিনি আসতে পারেন। তাকে আমরা জিজ্ঞাসা করে বুঝতে পারি যে তার আছে কিনা, কারণ তিনি তো আর এই ক্রাইটেরিয়াটা জানেন না। তার পক্ষে তো বোঝা সম্ভব না যে তার কোনো রকম রিস্ক আছে কিনা। এই পিসিওএস আছে এমন কেউ যদি সন্তান ধারণের কথা চিন্তা ভাবনা করেন, তখন তাকে কি কি পরামর্শ মেনে চলতে হবে? এবার পিসিওএস বেসিক্যালি অনেক স্পেকট্রাম জুড়ে প্রেজেন্ট করে নিজেকে। মানে এরকম পিসিওএস অনেকের আছে যাদের হয়তো ভীষণই মাইল্ড সমস্যা, হয়তো বছরে 2বার পিরিয়ডটা ইরেগুলার হলো, বাকি সময় সব ঠিকঠাক। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে চান্স হচ্ছে তার স্পন্টেনিয়াস কনসেপশন হবে, আমাদের কাছে আসার প্রয়োজনই পড়বে না। কিন্তু যদি এরকম হয় যে ওষুধ না খেলে কোনোভাবেই পিরিয়ড হচ্ছে না, বা মুখে প্রচন্ড দাড়ি গোফের মতন ব্যাপারটা হচ্ছে, বা মানে তার এমন কিছু সমস্যা হচ্ছে, হয়তো প্রচন্ড ওজন বেশি, তার পিরিয়ড মানে মাসিক রক্তপাতটাও প্রচন্ড কম, এরকম ধরনের কিছু যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে বেশ কিছুটা হেল্প অনেক সময় লাগে। তো তাদের ক্ষেত্রে কিন্তু
প্রথম থেকেই যখন তিনি প্ল্যানিং করবেন প্রেগনেন্সি তখনই যদি আমাদের কাছে আসেন খুব ভালো হয়। আমরা অনেকেই আছি যে রোগ ধরা পড়লো, তারপর কিছুদিন চিকিৎসা করলাম, তারপর যেই কিছুটা সুরাহা হলো আমরা চিকিৎসার পর থেকে সরে গেলাম। এর ফলে কি পরবর্তীতে কোনো রোগের ঝুঁকি বাড়ে? এখানে বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের আছে তাদের কিন্তু বেশ অনেকেরই দেখা যায় যে একটু মানে স্থূলভাব থাকে, অর্থাৎ ওভারওয়েট থাকেন তারা। যাদের ওভারওয়েট আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস টাইপ 2 অথবা হার্টের কোনো অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। কাজে তারা যদি এই সময় সতর্ক হয়ে হেলদি লাইফস্টাইলে চলে যান তাহলে সেটা অ্যাভয়েড করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ব্যাপারটা একটা হরমোনাল অসুখ, তো এটা পুরোপুরি কিওর করা যায় না। তো 2-3টে রকম হরমোনাল ওষুধ আমরা ঘুরিয়ে ফিরিয়ে দিই। এবার যারা এই ছোটবেলা থেকে মানে পিরিয়ড হওয়ার পর থেকেই এই সমস্যায় ভোগেন, তিনি কি করেন, একজনের কাছে যান, তিনি ওষুধ দেন, হয়তো প্রপার কাউন্সিলিং প্রথমবারেই হয় না, যে পেশেন্ট তার এরকম একটা এক্সপেকটেশন থাকে ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুদিন পরে আবার রিপিট হয়, তিনি হয়তো সেই ডাক্তারবাবুর কাছে না গিয়ে অন্য আরেকজনের কাছে যান। এরকম 2-3 বার পাল্টানোর পর তার মনে হয় দূর এইসব ওষুধ খেয়ে কোনো লাভ নেই, আমার তো এটা সারে না, আমি আর ওষুধ খাবো না। এটা কিন্তু বিরাট বড় ভুল, কারণ পিরিয়ড করিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট, সারিয়ে দেওয়াটা সবসময় সম্ভব নয়। যেরকম ধরুন থাইরয়েডের অসুখ, ডায়াবেটিস, এগুলো কিন্তু সবাই জানেন যে এটা সারে না। এটা যেরকম হরমোনাল অসুখ, পিসিওএসটাও হরমোনাল অসুখ, কমপ্লিট কিউর পসিবল নয়, কন্ট্রোল সম্ভব, ঠিক আছে? কিন্তু সেই কন্ট্রোলটা যদি আমরা না করি তাহলে এমন হতেই পারে যে বছরে হয়তো খুব কম বার পিরিয়ড হলো, যদি 5 বারের বা 6 বারের কম হয় সেটা কিন্তু রিয়েলি খুব আশঙ্কাজনক, কারণ ভবিষ্যতে তাদের কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অবধি হতে পারে। এখন যারা আমাদের শুনছেন তারা সতর্ক থাকবেন কি করে? সুস্থ জীবনযাত্রা বলুন বা খাওয়া দাওয়া কিভাবে মেনটেন করলে এই রোগ এড়িয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ, হেলদি লাইফস্টাইল তো সবসময় সবার আগে আছে, কিন্তু একটা থিন ভ্যারাইটি অফ পিসিওএসও হয়, অর্থাৎ যারা কিন্তু হয়তো একদমই হেলদি লাইফস্টাইল লিড করছেন, ওজনও হয়তো তত বেশি না, কিন্তু তাদেরও পিসিওএস হতে পারে। এখানে কিন্তু জেনেটিক ব্যাকগ্রাউন্ডের একটা ইম্পর্টেন্স আছে। কাজেই খালি হেলদি লাইফস্টাইল হলেই হবে না, যদি এই ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ যদি তিনি নেন, রেগুলার যদি তার ফলো আপে থাকেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন রকম যে সমস্যা যেগুলো বললাম সেগুলো থেকে মুক্তি পাওয়ার একটা উপায় খুঁজে ঠিক পাওয়া যায়। আপনার 15 বছরের অভিজ্ঞতা, আপনি রোগীদের দেখছেন, কথা বলছেন, কি অভিযোগ বেশি এসেছে আপনার কাছে? দেখো, ভালো প্রশ্ন করলে। এখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা যেহেতু মানে ধরা পড়ে একটু কিশোরী অবস্থায়, বেশিরভাগ ক্ষেত্রে তার বাবারা বা মায়েরা প্রচন্ড উৎকণ্ঠিত হয়ে আসেন, আমার মেয়ের সিস্ট ধরা পড়েছে। দেখুন, 4-5টা ওভারিয়ান সিস্ট আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দুটো কিন্তু এক নয়। এখানে ছোট ছোট মাল্টিপল সিস্টিক ব্যাপারটা লেখা থাকে। এই সিস্ট মানে ওভারিয়ান সিস্ট, তারপর মাল্টিপল, মানে লোকজনের মনে হতে থাকে কি সাংঘাতিক একটা জিনিস, এগুলো বোধহয় বিরাট বড় হয়ে যাবে, এক্ষুনি অপারেশন করে ফেলতে হবে। কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি ফলিকল, যার মধ্যে ডিম্বাণুগুলো বড় হয়। এমনিতে যেটাকে আমরা সিস্ট বলি ঠিক সেই রকম সিস্ট কিন্তু এগুলো নয়, আর এগুলো বড়ও হয় না, অপারেশনও লাগে না। কাজে সেই রকম ভয় পাওয়ার মতন কিন্তু কিছু নেই। তবে এই সময়টা তো ছুটে চলার সময়, অনেকেই আছে যারা নিয়মিত বাড়িতেই খেতে পাচ্ছে না, একটা কিছু অর্ডার করে খেয়ে নিল, তারা কিভাবে সতর্ক থাকবে, সুস্থ থাকবে? প্রথম কথা, আমরা বাইরের খাবার চুজ করতে পারি, অনেক কিছু অপশনস আমাদের থাকে। অর্ডার করার সময় যদি সচেতনতা থাকে সেটা কিন্তু করা পসিবল। মানে আমরা কার্বটা একটু অ্যাভয়েড করতে পারি। আমার সারাদিনে কি খেয়েছি আমি খুব ভালো জানি, তাহলে আমি কি অর্ডার করলে কম তেলটা ঢুকবে ভেতরে বা কম কার্বোহাইড্রেট ঢুকবে সেটা কিন্তু আমরা চুজ করতে পারি বাইরে থেকে খাবার আনলেও। এবার কেউ যদি ভাবেন যে না আমি সেটা করব না, পুরোটাই আমি ওষুধের উপর ডিপেন্ড করব, তাহলে ডেফিনেটলি কিছুটা হলেও ওষুধ হেল্প করবে, কিন্তু পুরোপুরি কিন্তু সেইটার থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব নয়। মানে সচেতনতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে বাইরে থেকে অর্ডার করাটা তার কম্পালশন, কিন্তু তাতেও কিন্তু অপশান থাকে, আমি বলবো সেই অপশানটা নিতে, তাহলে কিন্তু প্রপার গাইডেন্সে সে ঠিকঠাক লাইফ আরো ভালোভাবে এনজয় করতে পারবে। গ্রামে যেহেতু আমাদের বড় হয়ে ওঠা, আমি অনেক সময় দেখেছি বন্ধুদের যে পিরিয়ড হচ্ছে না, কিছু ওষুধের নাম জানা আছে, সেগুলো দোকানে গিয়ে বলছে, কিনে খেয়ে নিচ্ছে, সেটাই কি ঝুঁকি হতে পারে? এটা তো একটা খুব সুন্দর প্রশ্ন করলে। ওভার দ্য কাউন্টার আমাদের দেশে প্রচুর ওষুধ, এমন ওষুধ বিক্রি হয় যেগুলো কিন্তু খাওয়াটা উচিত না। তার কি প্রবলেম আছে জেনে আমার মনে হয় যে একবার যদি গাইনোকোলজিস্টের কাছে, আমরা সাধারণত এরকম ভাবে আমি অ্যাটলিস্ট গাইড করে দিই
যে যদি এরকম আবার হয় তাহলে কি করবেন, কতদিন পর দেখাবেন, কতদিন অবধি আপনি নিজে ওয়েট করবেন। এই গাইডলাইনটা কিন্তু গাইনোকোলজিস্টের হওয়া উচিত। যারা ওষুধ দিচ্ছেন তারা কিন্তু এটা মানে তারা ঠিক সবসময় হন না, এবং সবার জন্য একই ওষুধ একই কাজ করে না। এখানে তুমি প্রশ্নটা করোনি, কিন্তু আমি ভাবছি, মানে আমার মনে হচ্ছে এটা জানলে ভালো। পিসিওএস এ একটা ওষুধ খুব কমনলি ইউজ হয়, সেটা হচ্ছে মেটফরমিন, হ্যাঁ, গ্লাইসিফেস বা আরো অন্যান্য অনেক ওষুধ আছে ওই টাইপের আর কি, গ্লাইকোমেট, আরো বিভিন্ন নামে। এইটা সুগারের জন্য ইউজ হয়। মানে আমি এরকম অনেককে শুনেছি, মানে হয়তো মেডিকেল কলেজ থেকে দেখা হয়েছে বা কোনো বড় নামী ডাক্তার লিখেছেন, পেশেন্ট প্রেসক্রিপশন নিয়ে এসে আমার কাছে এসে বলেছেন, দেখুন না ভুল ওষুধ দিয়ে দিয়েছে, এটা তো সুগারের ওষুধ, আমার মেয়ের তো সুগার নেই। দেখুন এই ওষুধটা পিসিওএস এও ইউজ হয়। মুশকিলটা হচ্ছে আমাদের অনেক জনসাধারণ ডাক্তারের থেকে ফার্মাসিস্টকে বেশি বিশ্বাস করেন, কারণ তিনি হয়তো তার লোকালি থাকেন, মানে তিনি হয়তো এমনি বিশ্বাসযোগ্য মানুষ, কিন্তু বিশ্বাস করুন তার পক্ষে পুরোটা বোঝা সম্ভব না। প্লিজ ডাক্তারবাবুদের উপরেও একটুখানি ভরসা করুন, তারা এতটা ভুল করেন না, এইটুকুই। অনেক সময় মানে এই পিরিয়ডটাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা, যে সামনে বড় পরীক্ষা, একটা ওষুধ খেয়ে নিলাম, বা বিয়ে এই সময় পড়েছে বা দুর্গাপুজো পড়েছে, ওই সময় আমাদের যে করা যায় না সেটা নয়, আমরাও করে দিই, কিন্তু তারও কিছু তার আগে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে, তিনি প্রেগনেন্সি প্ল্যান করছেন কিনা, করলে কি ধরনের ওষুধ, তার আদার্স আর কিছু সমস্যা আছে কিনা, এটাও আমি বলবো একবার হলেও অ্যাটলিস্ট গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে কি হলে কি খাবেন, কি হলে কি খাবেন না, কোনটা সেফ, এটা জেনে তারপর নিজে ডাক্তারিটা করুন, প্রথম থেকে যেন নিজে না করেন। মনে থাকবে তো। আজকের পর্ব এই পর্যন্তই। পিসিওএস ও পিসিওডি সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, অথবা হোয়াটসঅ্যাপ করুন 8100556614 এই নম্বরে। আমরা আপনার প্রশ্নের উত্তর দেব পরবর্তী কোনো ভিডিওতে। স্টে টিউনড।